This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. নমস্কার, আপনারা দেখছেন টিভি 9 বাংলা। সাতটা মানেই সাতের সেরায় আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে রয়েছি আমি রুমেলা। আর শুভজিৎ, আমরা সারাদিন একাধিক গুরুত্বপূর্ণ খবরে নজর রাখি, কিন্তু সেই খবরের ভিড়ে এমন কিছু খবরও থাকে যে আমাদের নজর এড়িয়ে যায়। সাতের সেরায় সেই সব খবরের ডিটেল আপডেট। একেবারেই তাই। কালিম্পং থেকে কুলতলি, শ্যামবাজার হোক বা শালবনী, 1 ঘন্টার প্রাইম টাইমে কোনো খবর বাদ যাবে না কোনো জেলা। আজ কোন কোন খবরে আমাদের বিশেষ নজর থাকছে শুরুতেই বলি। আজকে প্রথম যে বিষয়ে আমরা নজর রাখবো তা হলো নজরে শ্রীভূমি, মন্ত্রীর বাড়িতে ইডির টোকা। আজকের দ্বিতীয় বিষয়, ডায়েরিতে লেখা নাম, এমএলএ কাউন্সিলরদের বাড়িতে অভিযান, বলবো বিস্তারিত। আজকের তৃতীয় যে বিষয়ে আমাদের নজর থাকবে তা হলো মাথার দাম 10 লক্ষ, জালে কিশোরদা। আজকের চতুর্থ ইস্যু, পথশ্রীর হতশ্রী দশা, কাটমানিতেই যাচ্ছে সরকারের টাকা, উত্তর খুঁজব। আজকের পঞ্চম ইস্যু, চাল নেই, বন্ধ রান্না, আইসিডিএস এর ভাড়ার ফাঁকা। আজকের ষষ্ঠ ইস্যু, কেউ কথা রাখেনি, কেন বলছে ধূপগুড়ি, জানবো। আজকের সপ্তম ইস্যু, উত্তপ্ত ভাঙর, পুলিশ আছে, শান্তি কই, আসবো বিস্তারিত। ঠিক এক সপ্তাহ আগে আজকের দিনটা খুব হ্যাপেনিং ছিল। আমরা দিনভর নজর রেখেছিলাম সন্দেশখালির দিকে। ঠিক আজকের দিনেই রাজ্যে একটা বিরাট কাণ্ড ঘটে গিয়েছিল। সন্দেশখালিতে অভিযানে গিয়ে আক্রান্ত হন ইডি আধিকারিকরা। গোটা দেশের নজর বাংলায়। তারপর আরও একটা শুক্রবার, একেবারে আবারও একটা শুক্রবার। আজ ভোরে আবারও সিজিও থেকে ইডির গাড়ি ছুটেছে। মন্ত্রী, বিধায়ক, কাউন্সিলর একে একে হেভি ওয়েটদের দরজায় ইডির টোকা। উল্টোডাঙ্গা থেকে বিমানবন্দরের দিকে ভিআইপি রোড ধরে এগোতেই বাঁ দিকে একটা মোড়, সামনে বিবেকানন্দের মূর্তি। গোটা বাংলার মানুষ এই এলাকাটা চেনেন। পুজোর মরশুমে উৎসব মুখর বাংলার অন্যতম ডেস্টিনেশন শ্রীভূমি। শুক্রবার গোটা বাংলায় পালিত হলো বিবেক দিবস। শ্রীভূমি মোড়ে বিবেকানন্দের মূর্তিতেও মাল্যদান হলো, কিন্তু আনন্দটা ফিকে, কারণ ওই চেয়ারটা ফাঁকা। এলাকার বিধায়ক, রাজ্যের মন্ত্রী ও শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের শেষ কথা, সুজিত বসু নেই। গত কয়েকদিনের গুমোট ভাব কাটিয়ে শুক্রবার সকাল থেকেই শীতের আমেজ। উত্তরে হাওয়ার দাপটের মধ্যেই মন্ত্রী সুজিত বসুর বাড়িতে সাত সকালে হাজির ইডি। পুর নিয়োগ দুর্নীতি মামলায় দমকল মন্ত্রীর দুটি বাড়িতেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের টোকা। তবে দরজা সহজে খুলল না, অপেক্ষা করতে হলো প্রায় 8 ঘন্টা। ইডির অফিসারদের ধমক খেয়ে দরজা খোলেন বাড়ির নিরাপত্তারক্ষীরা। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় লেকটাউন থানার পুলিশ। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কথা বলেন তারা, কিন্তু সন্দেশখালির ঘটনা থেকে শিক্ষা নিয়ে দুপক্ষই সতর্ক। সময়ের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে পুলিশের সংখ্যা। পুর নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত অয়নশীলের ডায়েরিতে কোড নামে সূত্র ধরেই ইডি হানা বলে সূত্রের খবর ডায়েরিতে লেখা ছিল তাপস দা, এসপি, এমএম। দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন সুজিত বসু। 2014 থেকে 2016 সালে ওই পুরসভায় নিয়োগ দুর্নীতির অভিযোগ ওঠে। সুজিত ভাইস চেয়ারম্যান থাকাকালীন 35 জনের অবৈধ নিয়োগ হয়েছে বলে সূত্রের খবর। সিবিআইও এর আগে দক্ষিণ দমদম পুরসভায় অভিযান চালায়। সুজিত ঘনিষ্ঠ নিতাই দত্তের বাড়ি থেকে নথি মিলেছিল বলেও সূত্রের খবর সেই নথিতেই নাকি অবৈধ নিয়োগের প্রমাণ মেলে। সুজিত বসু দক্ষিণ দমদম পুরসভাতে নিয়োগ দুর্নীতিতে সরাসরি যুক্ত। 70টা পুরসভার চেয়ারম্যান এবং তৃণমূলের নেতারা যুক্ত। কোর্টের নির্দেশ পালন করে ইডির তদন্তে গতি আনা দরকার এবং দ্রুততার সঙ্গে এই সমস্ত অপরাধীদের শাস্তির ব্যবস্থা করা দরকার। কয়েকদিন আগে আমরা বিজেপির মুখে শুনেছি, দেখুন এবার উত্তর 24 পরগনায় কি হয়। মমতা বন্দ্যোপাধ্যায় সুজিত বোসকে যেহেতু দমদম এবং বসিরহাটের সাংগঠনিক দায়িত্ব দেওয়া হয়েছে, তাই বিজেপি সুজিত বোসকে টার্গেট করছে। সন্দেশখালির ঘটনা থেকে শিক্ষা নিয়ে এদের অনেক বেশি নিরাপত্তা নিয়েই মন্ত্রীর বাড়ি পৌঁছয় ইডি আধিকারিকদের সঙ্গে ছিলেন প্রায় 35 থেকে 40 জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। পাশাপাশি ভোটের আগে যে চিত্র দেখা যায়, সেই এরিয়া ডমিনেশন ও রুট মার্চও করতে দেখা গেল কেন্দ্রীয় বাহিনীকে।
নজরদারির আওতায় শ্রীভূমি স্পোর্টিং ক্লাবও। Let the investigation go on. Investigation agency, they are investigating. Let them investigate. We are law-abiding citizens. They are doing their job. Let them do it. আব্দুল আজিজ, সুশোভন ভট্টাচার্য এবং সিজার মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। শুরুতেই আমরা যেরকম বললাম যে আজকে আরও একটা শুক্রবার, গত শুক্রবার আজকের দিনে কি ঘটেছিল আমাদের প্রত্যেকেই কম বেশি মনে আছে, কিন্তু আজ সকাল থেকে ইডির যে অভিযান, যে ম্যারাথন জিজ্ঞাসাবাদ, সেটা কিন্তু হেভি ওয়েট বলা যায়। আমার সহকর্মী সিজার রয়েছেন আমার সঙ্গে, সিজারের কাছ থেকে জানবো আজকে দিনভর এই তল্লাশি, দিনভর আজকে এই হেভি ওয়েট ম্যারাথন জিজ্ঞাসাবাদের লেটেস্ট কি আপডেট সিজার? দেখো, এই মুহূর্তে আমি সুজিত বসুর বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে। আমি সেই ছবিটাই আমার চিত্রগ্রাহককে বলবো দেখাতে। এই মুহূর্তে সেখানে সেন্ট্রাল ফোর্স, সিকিউরিটি এবং রাজ্য পুলিশের আধিকারিক থেকে শুরু করে জওয়ানরা তারা এখানে দাঁড়িয়ে রয়েছেন। এবং যেটা জানা যাচ্ছে যে একটু আগে বা প্রায় ঘণ্টাখানেক আগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের একটি দল তারা কিন্তু বেরিয়ে গেছেন এবং যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে এই মুহূর্তে তল্লাশি অভিযান একেবারেই শেষ পর্যায়ে। তুমি দেখছো এখানে একটা কিছু জটলা রয়েছে, স্থানীয় অনুগামী থেকে শুরু করে যারা সুজিত বোসের কর্মী সমর্থকরা রয়েছেন তারা এখানে জটলা করেছিলেন, কিন্তু ভেতর থেকে মন্ত্রীরই নির্দেশ আসে যে এখানে যাতে কোনোভাবে জমায়েত না হয় এবং তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তাদের যে নেতৃস্থানীয় এলাকার নেতৃস্থানীয় যারা রয়েছেন তারা এখান থেকে সেই জমায়েত সরিয়ে নিয়ে যাচ্ছেন। এবং এখন পর্যন্ত যেটা জোরালো ইঙ্গিত পাওয়া যাচ্ছে, আমরা তার আগে দেখেছি সকাল 7টা নাগাদ এই তল্লাশি অভিযান শুরু হয় এই বাড়ি এবং তার পাশে আরেকটি বাড়ি, এবং তারপরে দেখা যায় যে সুজিত বসুর ছেলে সমুদ্র বসুকে সঙ্গে নিয়ে ইডি আধিকারিকরা শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ঠিক উল্টো দিকে একটি অফিস, যেটা সুজিত বসুর অফিস বলে পরিচিত, সেখানে যান। সেখানেও প্রায় ঘণ্টাখানেক তল্লাশি চলে এবং তল্লাশি চালানোর পরে সমুদ্র বোস ফিরে আসেন এবং তারপরে ইডি আধিকারিকদের একটা দল বেরিয়ে যায়। তারপরে 1 ঘন্টা সময় কেটে গেছে। এখন পর্যন্ত যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে আর খানিকক্ষণের মধ্যেই হয়তো ইডি আধিকারিকরা বেরোবেন, কারণ সেই রকমই একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে তল্লাশি অভিযান একদমই শেষ পর্যায়ে। ইতিমধ্যে আমরা দেখেছি দুপুরবেলাতেই ইডি আধিকারিকরা প্রিন্টার নিয়ে ঢুকেছিলেন এবং সেখান থেকে এটা স্পষ্ট যে এখান থেকে বেশ কিছু নথি এবং বাজেয়াপ্ত করা হচ্ছে এবং যেটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে সেই সমস্ত নথি এই তদন্তের ব্রেকথ্রুয়ের ক্ষেত্রে যথেষ্ট সাহায্য করবে। এবং ইডি আধিকারিকদের ইঙ্গিত যে আজকের তল্লাশি অভিযান অনেকটাই সফল এই তদন্তের ক্ষেত্রে। ধন্যবাদ সিজার। কথা বলছিলাম আমার সহকর্মী সিজারের সঙ্গে। এবং আজকে এই ম্যারাথন যে জিজ্ঞাসাবাদ, যেটা শুরুতেই আপনাদের আমরা বলছিলাম যে আর কিছুক্ষণ পরে হয়তো তারা বেরিয়ে আসবেন, এবং আজকে প্রিন্টার যেহেতু সেখানে নিয়ে যাওয়া হয়েছে রুমেলা, সেই অর্থে মনে করা হচ্ছে যে নথি, গুরুত্বপূর্ণ বেশ কিছু নথির হদিশ হয়তো তারা পেয়েছেন বা পাবেন একেবারে। এবং শাসক 3 হেভিওয়েট নেতা তাদের বাড়িতে আজ পৌঁছে যান ইডি আধিকারিকরা। সুজিত বসু শ্রীভূমির বাড়ির দরজা থেকে টোকা দেওয়ার পর তার কিছুক্ষণের মধ্যেই টোকা পড়ল কোথায়? বিবি গাঙ্গুলি স্ট্রিটের একটি আবাসনে। রাজ্যের আরেক হেভিওয়েট বিধায়ক তাপস রায়ের ঠিকানা। পুরনিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছে বরানগর পুরসভার বরানগর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস বিধায়ক তাপস রায়। তাপসের বউবাজারের বিবি গাঙ্গুলি স্ট্রিটের বাড়িতে সাত সকালেই বড়সড় কেন্দ্রীয় বাহিনী নিয়ে পৌঁছে যান ইডি আধিকারিকরা। 11 ঘন্টা তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর সন্ধ্যে 6:15 নাগাদ তাপস রায়ের বাড়ি ছাড়েন ইডি আধিকারিকরা। তাপসের দাবি তিনি কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত নন। কি বলেছেন একবার শোনা যায়। আমার তো ঘরে কাগজের বোঝা নিচে এবং ওপরেও, তো সেই কাগজের বোঝাগুলো সমস্ত ওরা খুঁজল। আমার রাজনৈতিক জীবনে কোনো দুর্নীতির সঙ্গে আমি যুক্ত ছিলাম না, আজও যুক্ত নয়। সে কোনো দুর্নীতি হোক, চাকরি হোক বা আদারওয়াইজই হোক, পলিটিক্সের সঙ্গে যুক্ত বলে, রাজনীতি করি বলে হয়তো আমার বাড়ির থেকে না তেমন কোনো কিছু, ধরুন আমার মোবাইলটা নিয়ে গেছে, আর ওই গোটা 4-5টা ওই সমস্ত এই সমস্ত এই ধরনের যে কাগজ টাগজ আছে সেগুলো নিয়ে গেছে, মানে যেগুলো ওই লোকে এসে রিকোয়েস্ট করে না, রিকোয়েস্ট এসে সেই ধরনের। আমাকে জিজ্ঞাসা করেছে যে এইরকম এই সমস্ত যে চাকরি বা স্ক্যামটা, না আমি কিছু জানি না, আমার কিছু জানার কথাও নয়। পুরনিয়োগ দুর্নীতির তদন্তে শুক্রবার সকালে ইডির তৃতীয় ডেস্টিনেশন ছিল উত্তর দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সুবোধ চক্রবর্তীর বাড়ি। লম্বা তল্লাশি জিজ্ঞাসাবাদ পর্বের পর বিকেলে তার বাড়ি ছাড়েন ইডি অফিসাররা। কি হলো সেখানে দেখব। প্রায় 10 ঘন্টার বেশি সময় ধরে সুবোধ চক্রবর্তীর বাড়িতে, এই বাড়িতে ইডি আধিকারিকরা তল্লাশি চালান। তল্লাশি চালিয়ে তারা কি পেয়েছেন তা স্পষ্ট নয়। ইডি কিছু নিয়ে গেছে আপনার বাড়ি থেকে? না, কিচ্ছু পাইনি, কাগজপত্র কিচ্ছু পাইনি। না, যাওয়ার কথা বলে আপনাকে ডাকতে পারি বলেছে। ফোন নিয়ে গেছে, পরিবারের সবাইকে জিজ্ঞাসা করেছে। আপনার ছেলে মেয়ের চাকরি, ব্যাংক স্টেটমেন্ট দিয়েছে, ব্যাংকের নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার নিয়েছে। একটা রাজনৈতিক চক্রান্ত চলছে,
রাজনৈতিক চক্রান্ত একেবারে কাউন্সিলর লেভেল থেকে স্টেট লেভেল পর্যন্ত মুখ্যমন্ত্রীকে কালিমালিপ্ত করার জন্য এইসব চেষ্টা চলছে। অবশ্যই দল আমার পাশে। সুবোধ চক্রবর্তীর কাছ থেকে কি ধরনের কাগজ পেলেন, কি তল্লাশি হলো সেটা স্পষ্ট না হলেও 10 ঘন্টা ধরে তারা তল্লাশি চালালেন। পুরনিয়োগ দুর্নীতি হয়েছে কি হয়নি তা খতিয়ে দেখবার জন্য এই তল্লাশি ছিল। TV9 বাংলা জুড়ে সুকান্ত মণ্ডলের সঙ্গে দীপঙ্কর দাসের রিপোর্ট, উত্তর 24 পরগনা। কেন্দ্রীয় এজেন্সির দুর্নীতি তদন্তের মাঝেই বড় সাফল্য STF এবং পুরুলিয়া জেলা পুলিশের। বাঁকুড়া শিমলাপাল থেকে গ্রেফতার মোস্ট ওয়ান্টেড মাওবাদী নেতা। তার মাথার দাম ছিল কত জানেন? 10 লক্ষ টাকা। কিষাণজির মৃত্যুর পরেও যে এ রাজ্যে মাওবাদী সংগঠন শেষ হয়ে যায়নি, বরং পুনর্গঠিত হয়েছে, সেটা প্রমাণ করে NIA এর মোস্ট ওয়ান্টেড তালিকায় সব্যসাচী গোস্বামী ওরফে কিশোরের নাম থাকাটা। সেই কিশোরকে গ্রেপ্তার করবার জন্য গত কয়েক বছর ধরে হন্যে হয়ে একাধিক কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এবং রাজ্যের পুলিশ তারা খুঁজছিল কিশোরকে। শেষ পর্যন্ত সেই সফলতা তারা পেল পুরুলিয়ার বান্দোয়ানে। পুরুলিয়া জেলা পুলিশ এবং STF এর যৌথ অভিযানে গ্রেপ্তার হলো কিশোর ওরফে সব্যসাচী গোস্বামী, যিনি বর্তমানে CPI মাওবাদী সংগঠনের রাজ্য সম্পাদক। একটা সময় বাংলার জঙ্গলমহল দাপিয়ে বেড়াতেন মাওবাদী নেতা কিষাণজি, কিন্তু তার মৃত্যুর পর বাংলায় মাওবাদী সংগঠন বেশ অগোছালো হয়ে পড়ে। রাজ্য সম্পাদক আকাশ অনেকটাই নিষ্ক্রিয় হয়ে যান। তারপরেই সংগঠনের পূর্বাঞ্চলীয় ব্যুরো ERB সব্যসাচীকে রাজ্য সংগঠনের পুনর্গঠনের দায়িত্ব দেয়। সূত্রের খবর, সব্যসাচী গত 5 বছর জঙ্গলমহলের বাইরে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, উত্তর ও দক্ষিণ 24 পরগনায় সংগঠন বিস্তারের কাজ করেছিলেন। উত্তরবঙ্গের মালদাতেও নজর দেন কিশোরদার নেতৃত্বে জঙ্গলমহলের সংগঠনের সদস্য সংখ্যাও বাড়ছিল। সম্প্রতি বাঁকুড়ার বাড়িকুল এলাকার আদিবাসী যুবকরা CPI মাওবাদী দলে যোগ দেন। পুরুলিয়ায় পরিবেশ বাঁচাও আন্দোলনে কিশোরদার প্রভাব ছিল বলে খবর। এখন প্রয়াত মাওবাদী নেতা চণ্ডী সরকারের সাহায্যে নদিয়া এবং মুর্শিদাবাদ এলাকায় নতুন করে সংগঠন তৈরি করেন। করোনার সময় তার আগে CAA এবং NRC বিরোধী আন্দোলনকে কাজে লাগিয়ে দ্রুত সংখ্যালঘু এবং প্রান্তিক পরিযায়ী শ্রমিকদের মধ্যে সংগঠন বিস্তার করেন। কিষাণজির মৃত্যুর পর কার্যত অবিন্যস্ত হয়ে পড়ে CPI মাওবাদীর এই রাজ্যের সংগঠন, এবং তার ফলে উত্তর পূর্ব ভারত থেকে ছত্তিশগড় পর্যন্ত যে করিডর, সেই করিডরটাই ভেঙে যায়। এরপরই দায়িত্ব পান কিশোর ওরফে সব্যসাচী গোস্বামী, রাজ্য সম্পাদকের দায়িত্ব, এবং সেই সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হন তিনি। দায়িত্ব পেয়েই জঙ্গলমহলের বাইরে, যেহেতু জঙ্গলমহলে পুলিশ বা কেন্দ্রীয় গোয়েন্দাদের নজর অনেক বেশি, সেই জঙ্গলমহলের বাইরে বীরভূম থেকে শুরু করে নদিয়া, মুর্শিদাবাদ এবং মালদার একদম সীমান্তবর্তী প্রত্যন্ত এলাকায় সংখ্যালঘু যুবক যুবতীদের টার্গেট করেন, যারা মূলত পরিযায়ী শ্রমিক। সেই শ্রেণীর মানুষের মধ্যে সংগঠন বিস্তার করেন, এবং করোনাকালে সংগঠন সব থেকে বেশি বিস্তার করেন, এবং সেখান থেকে রীতিমতো রিক্রুটমেন্ট হয়, যারা পরবর্তীতে উত্তর পূর্ব ভারত এবং ছত্তিশগড়ে গিয়ে ট্রেনিং পর্যন্ত নিয়েছেন, এমনটাই গোয়েন্দা সূত্রে জানা যাচ্ছে। পাশাপাশি উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনার সুন্দরবন এলাকাতেও সব্যসাচীর হাত ধরে সংগঠনের বিস্তার হয়। সম্প্রতি কেন্দ্রীয় গোয়েন্দারা সব্যসাচীর কাজ কারবার নিয়ে রাজ্যকে সতর্কবার্তা পাঠিয়েছে। NIA এর মোস্ট ওয়ান্টেড তালিকায় নাম রয়েছে সব্যসাচী ওরফে কিশোরদার। তার মাথার দাম 10 লাখ টাকা। সব্যসাচীর বাড়ি উত্তর 24 পরগনার আগরপাড়ায়। 3 দশকেরও বেশি সময় CPI মাওবাদী সংগঠনের সঙ্গে যুক্ত। লালগড় আন্দোলনের সময় সুন্দরবন এবং দক্ষিণ 24 পরগনায় বিভিন্ন জায়গায় সংগঠনের কাজ করেছেন। সংগঠনের একাধিক প্রকাশনার দায়িত্বে ছিলেন। 2018-এ তাকে গোয়ালতোড় পুলিশ গ্রেপ্তার করে। পরে জামিন পেয়ে গোপনে কাজকর্ম চালিয়ে যান। উত্তর পূর্ব ভারত থেকে শুরু করে ঝাড়খণ্ড, ছত্তিশগড়েও মাওবাদী নেতাকর্মীদের দেখভালের দায়িত্বে ছিলেন। সম্প্রতি মুর্শিদাবাদ থেকে STF গ্রেফতার করে কিশোরের সঙ্গী প্রতীক ভৌমিককে। তারপরেই জঙ্গলমহলে গা ঢাকা দেন সব্যসাচী ওরফে কিশোরদা। সব্যসাচীকে জেরা করে এ রাজ্যে সংগঠনের বিস্তার সম্পর্কে আরও তথ্য জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। বাংলার বুকে তার মতো আর কে সংগঠন মজবুত করতে সক্রিয়, সেদিকেও নজর তদন্তকারীদের। কোথাও একটা বড় মাথা ব্যথার কারণ যে কিশোর গত 5 বছরে এ রাজ্যে যে সংগঠন বিস্তার করে দিয়ে গেছে, সেই সংগঠন কিন্তু ভবিষ্যতে এ রাজ্যে এবং কেন্দ্রীয় গোয়েন্দাদের বড় মাথা ব্যথার কারণ হয়ে রইল। ক্যামেরায় রজতের সঙ্গে সিজার এবং অনির্বাণের রিপোর্ট, TV9 বাংলা। সুনীল গঙ্গোপাধ্যায় লিখেছিলেন, কেউ কথা রাখেনি। তার কথা বলতে বলতেই চলুন যাওয়া যাক উত্তরবঙ্গে। কবির লেখা সেই লাইনটাই এখন যেন ধূপগুড়ির মানুষের মুখে মুখে ঘুরছে। তার কারণ উপনির্বাচনের আগে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, আপনারা জানেন,
ভোটের পর ঘোষণাও হয়েছে আপনারা জানেন, কিন্তু ধূপগুড়ি এখনও খাতায় কলমে মহকুমা হয়ে ওঠেনি। মানে হয়ে উঠল না কেন, এই প্রশ্নটা প্রত্যেকের। প্রশ্ন তুলছেন সেখানকার মানুষজন। দাবি আদায় তারা এবার অনশন শুরু করেছেন। 2023 সালে সেপ্টেম্বর উপনির্বাচন নিয়ে সরগরম হয়ে উঠেছিল উত্তরের ধূপগুড়ি। ডুয়ার্সের মাটিতে পদ্ম ফুলের বদলে জোড়া ফুলের চাষ করতে মরিয়া হয়ে ওঠে তৃণমূল। একাধিক ইস্যুর সঙ্গে ধূপগুড়িকে মহকুমা হিসেবে ঘোষণার প্রতিশ্রুতি দিয়েছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। 30 ডিসেম্বরের মধ্যে ধূপগুড়ি মহকুমা হবে, আমি কথা দিই। 3 মাসের মধ্যে ধূপগুড়ি মহকুমা হবে। এর দায়িত্ব আজকে এই সমামঞ্চ থেকে আমি কাঁধে তুলে নিয়ে যাচ্ছি। উপনির্বাচনে বিজেপির হাত থেকে ধূপগুড়ি ছিনিয়ে নেয় তৃণমূল। ভোটের পর নবান্নে মুখ্যমন্ত্রীও বলেন, ধূপগুড়িকে মহকুমা হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তাঁর সরকার। বানারহাটের কিছুটা অঞ্চল নিয়ে, ধূপগুড়ি টাউন নিয়ে, ধূপগুড়ি গ্রামীণ অঞ্চল নিয়ে সাব ডিভিশন হচ্ছে, এটা আজকে ডিসিশন হয়ে গেছে। অভিষেক ডেডলাইন দেন 31 ডিসেম্বর। নভেম্বরে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী, কিন্তু ডিসেম্বর পেরিয়ে নতুন বছর শুরু হয়ে গেল, এখনো কেন নোটিফিকেশন জারি হলো না? প্রশ্ন ধূপগুড়ির। সরকার তার প্রতি নিজের কথা, কাজের প্রতি দায়বদ্ধ। ঠিক যেভাবে তারা বরাবর কথা দিয়ে কথা রাখে না, এবারও তাই করেছে। প্রতিশ্রুতি দিয়ে তো মিথ্যা। প্রতিশ্রুতি দেওয়ার সময় তো ইন্টেনশনই ছিল না, নাহলে পরে 31 ডিসেম্বর তো অবশ্যই নোটিফিকেশন হয়ে যেত না। এখনো 31 ডিসেম্বর হয়তো নোটিফিকেশন জারি হওয়ার কথা ছিল, সেটা হয়নি। কেন হয়নি? এত প্রতিশ্রুতি দেওয়ার পরে কেন হয়নি? ডেডলাইন পেরোতেই আন্দোলনে নেমেছে ধূপগুড়ির নাগরিক মঞ্চ। নতুন বিধায়ক নির্মল চন্দ্র রায়ের বাড়ির সামনে মুখে কালো কাপড় বেঁধে বিক্ষোভ দেখান নাগরিক মঞ্চের সদস্যরা, কিন্তু কোনো উত্তর পাওয়া যায়নি। এবার তাই অনশন আন্দোলনে নাগরিক মঞ্চ। 31 ডিসেম্বর ডেডলাইন ছিল। প্রকাশ্যে খুব আমি দায়িত্ব নিয়ে বলছি, এই শব্দটাও বলা হয়েছিল। এবার কারা দায়িত্ব নিল? আমরাও বোকার মতন বিশ্বাস করে বসলাম। এবার যিনি দায়িত্ব নিলেন তাকে তো পাওয়াই যাচ্ছে না। আমরা তো কথা দিতে বলিনি কাউকে, আমরা কাউকে জোর করে গলা টিপেও ধরিনি, জোর করে এমনও বলিনি জাপটায় ধরবো ছাড়বো না, আপনাকে বলে যেতে হবে। আমরা পরিষ্কার শুধু বলছি মহকুমাটা করেন। আমরা আজকে পথে এসে বসছি, আমাদের রাগ নাই, বিশেষ করে আমাদের ক্ষোভও নাই, আমাদের শুধু দুঃখ আছে, না পাওয়ার দুঃখ, বিশ্বাস ভঙ্গের দুঃখ। আর যার ফলে কোনো পথ না পাই আমরা পথে অনশন করতে বসে। উত্তরে দাপুটে ব্যাটিং শীতের, তার মধ্যেই নাগরিক মঞ্চের আন্দোলনে ধূপগুড়ির হাওয়া গরম হচ্ছে। সামনেই লোকসভা ভোট, প্রতিশ্রুতির দোলাচলে নিজেদের বঞ্চিত বলেই মনে করছেন ধূপগুড়ির মানুষ। রনি চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা।